যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সবার জন্যই এই আলোচনাটা খুব জরুরি। কারণটা হল আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতের ব্যাংকিং আর আর্থিক নিয়মে এক বিরাট বদল আসতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর অর্থ মন্ত্রণালয় মিলে এমন কিছু নতুন নিয়ম এনেছে যা এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করতে পারে। চলুন ব্যাপারটা গভীরে গিয়ে বোঝা যাক। প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই হতে চলেছে নতুন বাস্তবতা, আর এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় যে আগামী দিনের আর্থিক নিয়মগুলো ঠিক কতটা সুদূরপ্রসারী হতে চলেছে। চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। উত্তরটা একদম সোজা। হ্যাঁ, পারে। একটা সাধারণ ইনস্টাগ্রাম পোস্টও এখন আয়কর দফতরের নজরে নিয়ে আসতে পারে। শুধু কি তাই, এটিএম থেকে টাকা তোলার খরচ, বড়সড় লেনদেন সবকিছুই এখন নতুন নিয়মের আওতায়। তো চলুন প্রথমে সেই সব বদল নিয়ে কথা বলা যাক যা সরাসরি আমাদের পকেটে টান ফেলবে বা আমাদের লেনদেনগুলোকে নিয়ে আসবে সরকারি নজরদারির আওতায়। সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে এটা, মানে এতদিন কি হতো, আমরা এটিএম কার্ড দিয়ে মাসে কয়েকবার ফ্রিতে টাকা তুলতে পারতাম, আর ইউপিআই অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে টাকা তুললে সেটার আলাদা কোনো হিসেব থাকত না। কিন্তু এখন নতুন নিয়মে এই দুটোই, মানে এটিএম আর ইউপিআই থেকে ক্যাশ তোলা, একটাই লিমিটের মধ্যে ধরা হবে। ধরা যাক মাসে 5 বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ আছে, তাহলে কেউ যদি 3 বার কার্ডে আর 2 বার ইউপিআই দিয়ে টাকা তোলে, ব্যাস কোটা শেষ। আর যে না ওই ফ্রি লিমিটটা শেষ হয়ে গেল, তারপর প্রত্যেকবার টাকা তোলার জন্য অ্যাকাউন্ট থেকে সোজা 23 টাকা আর তার উপর জিএসটি কেটে নেওয়া হবে। সুতরাং পরের বার টাকা তোলার আগে এই নতুন হিসাবটা মাথায় রাখতেই হচ্ছে। একদমই তাই। এখন থেকে যে কোনো বড় অঙ্কের লেনদেনের উপরেই কিন্তু আয়কর দফতরের কড়া নজর থাকবে। এই সমস্ত তথ্য সরাসরি তাদের ড্যাশবোর্ডে আপডেট হতে থাকবে। ব্যাপারটা ঠিক কী রকম, চলুন দেখে নেওয়া যাক। এই টেবিলটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। ধরা যাক কেউ যদি 1 বছরে তার সেভিংস অ্যাকাউন্টে মোট 10 লাখ টাকার বেশি ক্যাশ জমা করে বা তোলে, তাহলেই সেই তথ্য আয়কর দপ্তরের কাছে চলে যাবে। মাথায় রাখতে হবে, এটা কিন্তু একবারের লেনদেন নয়, সারা বছরের মোট হিসেব। ঠিক একইভাবে 1 লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডের বিল ক্যাশে দিলে বা 10 লক্ষ টাকার বেশি ক্যাশে এফডি করলেও নজরে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, জমি বা বাড়ি কেনার সময় যদি একদিনে 2 লক্ষ টাকার বেশি ক্যাশ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু 100% পর্যন্ত জরিমানা হতে পারে। এটাই হয়তো এই সব নিয়মের মধ্যে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। ২০২৬ থেকে আয়কর দফতর কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোফাইলও খতিয়ে দেখতে পারবে, মানে ডিজিটাল লাইফস্টাইলের সাথে আসল আর্থিক অবস্থার মিল আছে কিনা সেটাই এখন দেখা হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন কেউ তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছে যে তার বার্ষিক আয় 15 লক্ষ টাকা, অথচ সেই একই ব্যক্তি ফেসবুকে বা ইনস্টাগ্রামে হয়তো সদ্য কেনা 6 কোটি টাকার গাড়ির ছবি দিচ্ছে বা ঘন ঘন বিদেশ ভ্রমণের ছবি পোস্ট করছে। আয়কর দপ্তরের চোখে যেই মুহূর্তে এই দুটো তথ্যের অমিল ধরা পড়বে, সাথে সাথে তার কাছে নোটিশ চলে আসতে পারে আয়ের উৎস জানতে চেয়ে। সুতরাং অনলাইন আর অফলাইন জীবনে একটা সামঞ্জস্য রাখাটা কিন্তু খুবই জরুরি হয়ে পড়বে। আচ্ছা, তো এতক্ষণ তো শুধু কড়াকড়ির কথাই হলো, কিন্তু চিন্তা নেই, কিছু ভালো খবরও আছে। আরবিআই এবার গ্রাহকদের সুরক্ষার জন্য কিন্তু বেশ কিছু দারুণ পদক্ষেপ নিয়েছে। যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে ওই বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট আছে, তাদের জন্য এটা একটা বিরাট খবর। আরবিআই একদম বাধ্যতামূলক করে দিয়েছে যে এই অ্যাকাউন্ট হোল্ডারদের ফ্রিতে ডেবিট কার্ড দিতেই হবে, মাসে অন্তত 4 বার বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সুযোগ দিতে হবে, আর আনলিমিটেড ক্যাশ ডিপোজিটের সুবিধাও রাখতে হবে। ব্যাংকগুলো এর জন্য কোনো হিডেন চার্জ নিতে পারবে না। এটাও কিন্তু দারুণ একটা কাস্টমার ফ্রেন্ডলি নিয়ম। ধরুন কারো সাথে 5,000 টাকা পর্যন্ত কোনো ডিজিটাল ফ্রড হলো, যদি সেই ব্যক্তি ঘটনা ঘটার 5 দিনের মধ্যে ব্যাংকে রিপোর্ট করে, তাহলে ব্যাংক 80% পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। তবে সময়টা কিন্তু ভীষণ জরুরি, 5 দিনের একদিনও দেরি করা যাবে না। তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে। এই ক্ষতিপূরণের সুবিধাটা একজন গ্রাহক তার সারা জীবনে মাত্র একবারই পাবেন। মানে আরবিআইয়ের বার্তাটা পরিষ্কার, প্রথমবার সুরক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু তারপর থেকে নিজেকেই সতর্ক থাকতে হবে। লোন রিকভারি এজেন্টের দৌরাত্মের কথা তো আমরা প্রায়ই শুনি, তো আরবিআই এখন এই ব্যাপারে ভীষণ কড়া। নতুন নিয়ম একদম পরিষ্কার, কোনো এজেন্ট গ্রাহককে কোনো রকম শারীরিক বা মানসিক হেনস্থা করতে পারবে না। সকাল 8টা থেকে সন্ধে 7টার বাইরে ফোন করা বারণ। এমনকি গ্রাহকের আত্মীয় বা বন্ধুদের ফোন করে অসম্মান করাও চলবে না। আর যদি কোনো ব্যাংক এই নিয়ম ভাঙে, তাহলে তাদের ওপর বড়সড় জরিমানা হবে। আচ্ছা, এতক্ষণ তো সাধারণ গ্রাহক আর লোন নিয়ে যারা চিন্তিত তাদের কথা হলো। এবার একটু নজর ঘোরানো যাক সেই দিকে যারা শেয়ার বাজারে বিনিয়োগ বা ট্রেডিং করেন, কারণ তাদের জন্য কিছু জরুরি পরিবর্তন অপেক্ষা করছে। অনেকেই ইউলিপ,
মানে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানকে একটা দারুণ ট্যাক্স বাঁচানোর রাস্তা হিসেবে দেখতেন। এটা তো আসলে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের একটা কম্বিনেশন, কিন্তু এখন এই নিয়মে একটা বড়সড় বদল এসেছে। যদি কোনো ইউলিপের বার্ষিক প্রিমিয়াম 2.5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে মেয়াদ শেষে যে লাভটা পাওয়া যাবে সেটা আর ট্যাক্স ফ্রি থাকছে না। সেটার ওপর এখন ঠিক সেভাবেই ট্যাক্স বসবে যেভাবে শেয়ার বাজার থেকে লাভের ওপর বসে, মানে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স। আর যারা শেয়ার বাজারে ফিউচার্স আর অপশনস নিয়ে ট্রেডিং করেন, তাদের জন্য খরচটা কিন্তু বেশ বাড়ছে। সরকার সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স মানে এসটিটি বাড়িয়ে দিয়েছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আগে যেখানে 10 লক্ষ টাকার ফিউচার্স কন্ট্রাক্ট বিক্রি করলে এসটিটি লাগত প্রায় 200 টাকা, এখন সেটা 1 লাফে বেড়ে 500 টাকা হয়ে গেছে, মানে প্রায় 150% বেশি। তো এত সব কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে যে তাহলে এখন কি করণীয়? ব্যাপারটা সহজ করার জন্য একটা 3 দফা অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। প্রথমত, এটিএম আর ইউপিআই থেকে টাকা তোলার সময় ওই একটাই লিমিটের কথা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সাথে ইনকাম ট্যাক্স ফাইলের যেন একটা সামঞ্জস্য থাকে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে জরুরি, কোনো ডিজিটাল ফ্রডের শিকার হলে একটুও দেরি না করে 5 দিনের মধ্যে 1930 নম্বরে ফোন করতে হবে অথবা ব্যাংকের পোর্টালে রিপোর্ট করতে হবে। এটা তো একদম পরিষ্কার যে 2026 থেকে টাকা পয়সার নিয়মকানুন অনেকটাই বদলে যাচ্ছে, আর এই বদলগুলো আমাদের সবার উপরেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন আর্থিক বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের অভ্যাসগুলো বদলাতে কতটা প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।